নাগরিক সংবাদে স্বাগত। সঙ্গে আছি আমি লাইলা নাজনীন। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন চান দেশের ৮৭% মানুষ। তবে নির্বাচনে পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই ৫৬% মানুষের। এদিকে পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সানি আহমেদের প্রতিবেদন। আসন্ন জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ইসলামী দলগুলো চায় পিআর পদ্ধতিতে নির্বাচন, বিএনপি বিদ্যমান পদ্ধতি এবং এনসিপি চাইছে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং উচ্চকক্ষ নির্বাচিত হবে পিআর পদ্ধতিতে। নির্বাচন পদ্ধতি নিয়ে এত দ্বিমত থাকায় পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং জনগণের নির্বাচন ভাবনা নিয়ে জরিপ করে, যেখানে দেখানো হয়েছে দেশের ৫৬% মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই। তবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছেন ৮৬.৫% মানুষ। এদিকে পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তারা যে ইলেকশনের ডেটটা দিয়েছে যে ফেব্রুয়ারি প্রথমার্ধে যে ইলেকশন হবে তার বিষয়ে একদম সুস্পষ্ট সবার একটা থাম্পিং ইয়েস। তারপরে তার যে অ্যাপ্রুভাল রেটিং, সে যে কাজটা করছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট, তাকে সে একটা থাম্পিং ইয়েস দিচ্ছে। এবং জরিপের নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে আশাবাদী হলেও ৫৬% মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন গত ৬ মাসে চাঁদাবাজি বেড়েছে বহুগুণ। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। চট্টগ্রাম বন্দর সহ ভারতীয় নেতাদের হুমকি ধামকি সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আর দুর্নীতি নির্মূল না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও জানান তারা। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতীয়বাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের উপর আলোচনার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে অংশ নেন বিএনপি নেতারা। পাশের দেশ থেকে নানা হুমকি আসছে জানিয়ে বিএনপি নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগুচ্ছে এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে তাতে করে একটি ষড়যন্ত্র পাকিয়ে তোলার চেষ্টা চলছে। একটা সংবাদ মাধ্যম সেখানে সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত। দখল, এই শব্দটি বলছে, দখল করে নেওয়া উচিত চট্টগ্রাম। এটা সেই সময় হাতছাড়া হয়ে গেছে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। সেজন্য প্রয়োজন রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিমূলক পরিবেশ বলেও জানান বিএনপি নেতারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত ২০২৪-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। নতুন করে বিভাজনের অনেক সুর শোনা যাচ্ছে উল্লেখ করে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, বালুমহাল বা নারী ঘটিত ব্যাপারে বিএনপির সাথে জামায়াতের লোকজন জড়িত থাকলেও তাদের নাম ফলাও করে প্রকাশ করা হচ্ছে না। বালুমহালের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামায়াতের লোকও জড়িত আছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। সাময়িক নিষিদ্ধ নয়, বিচার করে স্থায়ীভাবে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের। ট্রাইব্যুনালে জেরা শেষে মন্তব্য নাহিদ ইসলামের। প্রধান কৌশলীয় দলটির বিচারের ভাবনার কথা জানিয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন গুলিবিদ্ধ আবু সাইদের সঙ্গে থাকা সিয়াম হোসেন আয়ান। অলিউল রনের রিপোর্ট। জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য ও জেরা শেষ করলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সকাল 11টায় তৃতীয় দিনের মতো ট্রাইব্যুনালে আসেন সাবেক এই উপদেষ্টা। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর 1 ঘণ্টার জেরার মুখে এ জুলাই যোদ্ধা বলেন, ব্যক্তি নাহিদকে গুম ও নির্যাতনের জন্য নয়,
সমগ্র জাতির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারে সাক্ষ্য দিতে এসেছি। এই অপরাধটা সংঘটিত হয়েছিল জাতির বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। ফলে জনগণের পক্ষ থেকেই আমরা এই মামলাকে সমর্থন দিচ্ছি, এই ট্রাইব্যুনালকে সমর্থন দিয়েছি এবং সাক্ষ্য দিতে এসেছি। বিদেশি শক্তির ইন্ধনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়ার কথা সত্য নয় বলেও জানান নাহিদ ইসলাম। শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবেই জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। এ সময় তিনি আরও বলেন, নির্বাহী আদেশে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, বিচারের মাধ্যমে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে দলটিকে। এটা আমি বলেছি সঠিক সিদ্ধান্ত, এটা আমি বলছি এটা অস্থায়ী। এটা দিয়ে আওয়ামী লীগকে ট্যাকেল করা যাবে না, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে দলগত হিসেবে। তবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত না নিলেও এমন ভাবনার কথা জানান চিফ প্রসিকিউটর। আমরা এখনো সিদ্ধান্ত নেই, দেখা যাক, আমরা এটা নিয়ে ভাববো। এটা নিয়ে ভাবার পরে এবং যদি যারা ভিকটিম পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আপ বাংলাদেশ আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন গুলিবিদ্ধ অবস্থায় আবু সাইদকে উদ্ধার করা সিয়াম হোসেন আয়ান। অলিউল রনি, নাগরিক, ঢাকা। শিক্ষার্থীদের কর্মসূচিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। পোষ্য কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় এই ঘটনা ঘটে। দুপুরে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সাখাওয়াত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থামতে না থামতেই এবার শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলো। শিক্ষার্থীদের কর্মসূচিতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সমাবেশ থেকে রাবি অফিসার সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা এই ঘোষণা দেন। তারই পরিপ্রেক্ষিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। আমরা এখন পর্যন্ত কোনো শিক্ষকদের সামনে দিয়ে যাওয়ার সাহস পাই না, আর এই ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলে দিচ্ছে, কিছুই হচ্ছে না। তো এরকম যদি চলতে থাকে এর আরো ভয়াবহ পরিণত হবে। এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের লাঞ্ছিত করা, অফিসারদের লাঞ্ছিত করা, এটা একটা আমার মনে হয় যে রাষ্ট্রকে নস্যাৎ করা একটা ষড়যন্ত্র বলে আমার কাছে মনে হয়েছে। কাদের ইন্ধনে তারা এই কাজটা করছে আমরা জানি না, তবে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। হামলায় জড়িত সাবেক শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করতে হবে বলেও দাবি বিক্ষুব্ধদের। মানা না হলে সোমবার থেকে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে বলে দিয়েছেন হুঁশিয়ারি। তবে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সব কার্যক্রম এই কর্মসূচির আওতা মুক্ত থাকবে বলেও জানিয়েছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি মাননীয় উপাচার্য মহোদয়ের সঙ্গে ছাত্র নামধারী কিছু সংখ্যক ছাত্রের কর্মকাণ্ড, এদেরকে ছাত্র বলা যায়? এরা সন্ত্রাসী, এরা সন্ত্রাসী, এবং এদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক গতিকে, স্বাভাবিক অবস্থাকে অচল রাখার একটা চক্রান্তের অংশ। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রজ্ঞাপন বাতিল এবং 25 সেপ্টেম্বরেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। সিরাজুমণি শুভ, নাগরিক। আসন্ন দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদারে 24 সেপ্টেম্বর থেকে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার প্রতিমা ভাঙচুরের ঘটনা কম জানিয়ে উপদেষ্টা বলেন, যেখানে প্রতিমা ভাঙচুর হয়েছে সেখানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। চলতি মাসে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজাকে ঘিরে নিরাপত্তা জোরদারে সবসময় সরকারের বাড়তি তৎপরতা থাকে, এবারও তার ব্যতিক্রম নয়।
দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আসন্ন দুর্গাপূজা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০,০০০ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। সতর্কভাবে উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব জানিয়ে উপদেষ্টা জানান, ২৪ সেপ্টেম্বর থেকে পূজাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে ২৪ তারিখ থেকে। এবার আপনারা জানেন যে পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ বানানো শুরু করে তাদের কিন্তু ৭ জন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়ে গেছে। এবছর প্রতিমা ভাঙচুরের ঘটনা কম জানিয়ে উপদেষ্টা হুঁশিয়ারি দেন, যেখানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটবে সেখানে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেয়ার। যেহেতু এইটা যে একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা পবিত্রতা, এটার পবিত্রতা কিন্তু সবাই রক্ষা করতে হবে। এই জন্য কোনো অবস্থায় যেন এটার পবিত্রতা ভঙ্গ না হয় এরকম কোনো কাজ যেন কেউ না করে। কথা বলেন মাদকের ভয়াবহতা নিয়েও। জানান, আরাকান আর্মি পুরোপুরি মাদক নির্ভর। দেশের সীমান্ত ও নৌপথ দিয়ে মাদক প্রবেশের প্রবণতা বাড়ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ভালো থাকেন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় মারা গেছেন আরো ১২ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ১৭৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪০ জন। এ নিয়ে মোট ভর্তি হয়েছেন ৪১,৮৩১ জন। এর মধ্যে প্রায় ৪০,০০০-এর কাছাকাছি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই মুহূর্তে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২,০২১ জন। চলতি সপ্তাহে মার্জারের বিবেচনায় থাকা ৫ ব্যাংকে প্রশাসক চূড়ান্ত করতে চায় বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পদের ৫ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে। তাদের আদেশ ও ব্যাংক চূড়ান্ত হয়নি। আর বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের আতঙ্কের কোনো কারণ নেই। সাইদ আরমানের রিপোর্ট। সরকারের সম্মতি পাওয়ার পর গত সপ্তাহে মার্জার উদ্যোগে সমর্থন দেয় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। পরিচালনা পর্ষদ অনুমোদন দিয়েছে প্রশাসক নিয়োগেরও। তবে এখনও প্রশাসক কে কোন ব্যাংকে যাবেন তা চূড়ান্ত হয়নি, কিন্তু বাছাই করা হয়েছে ৫ কর্মকর্তা, যারা বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদমর্যাদার। চলতি সপ্তাহে কে কোন ব্যাংকে দায়িত্ব পাবেন সেটি চূড়ান্ত করা হচ্ছে। এরপর প্রশাসকরা যোগ দেবেন। বোর্ড আপাতত ভাঙা হবে না, তবে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে এবং এক সময় যখন মার্জারটা খুব ম্যাচিউর স্টেজে চলে যাবে তখন আর বোর্ড থাকবে না। আপাতত এই মুহূর্তেই প্রতিটি বোর্ড ভেঙে ফেলা হবে না। এক্সিম, SIVL, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংক এই মার্জারের তালিকায়। আর এসব ব্যাংকের আমানতকারীর আশঙ্কায় সঞ্চয় টাকা ফেরত পাবেন কিনা। বাংলাদেশ ব্যাংক বলছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলেই পাওয়া যাবে অর্থ, আর চলতি এবং মেয়াদি আমানত আলাদা করে বিবেচনায় ফেরত দেওয়া হবে। সে আমানতকারীদেরকে আশ্বস্ত করতে চাই যে ধরনের যে কোনো সাইজের আমানতই হোক, প্রতিটি আমানতই আপনাদের কাছে সরকারের হাতে সুরক্ষিত থাকবে। আপনার সরকারের উপর আস্থা রাখুন এবং সত্যিকার প্রয়োজন ছাড়া আপনারা আমানত উত্তোলন করবেন না। সূত্রগুলো বলছে, প্রথম দিকে চাহিদা মোতাবেক চলতি এবং সঞ্চয় হিসাবের টাকা গ্রাহকদের ফেরত দেওয়া শুরু হবে। এরপর মেয়াদি আমানত ফেরতের চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। খুলনার মুজগুনির বাস্তুহারা কলোনিতে প্লট মালিকদের জায়গা উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সকালে অভিযান শুরুর কথা থাকলেও স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে পুলিশ। পরে লাঠিচার্জ করলে শুরু হয় সংঘর্ষ। স্থানীয়দের ইটপাটকেল নিক্ষেপে পিছু হটতে বাধ্য হন নিরাপত্তারক্ষীরা। এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এর প্রতিবাদে সরকারি বুলডোজার ভাঙচুর করেন স্থানীয়রা। এ ঘটনায় দুই পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে উচ্ছেদ করতে দেবেন না তারা। ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে। আমরা মহিলা পুরুষ যার যা আছে নিয়ে আমরা রাস্তার উপরে বসে রয়েছি। প্রশাসন আমাদের আইসা ধাক্কাধাক্কি করতে করতে এক প্রকার আমাদের লাঠিচার্জ শুরু করে দিচ্ছে। আমরা মরে যাবো তো এই জায়গা ছাড়বো না। আমরা এই দেশের নাগরিক, যদি ওই রোহিঙ্গারা পায় তাহলে আমরা পাবো না কিসের জন্য? বাচ্চারা আমার হাসপাতালে ভর্তি, মহিলাদের মারছে, মহিলারা ভর্তি। এই যে আমাকে মারছে, আমার পা ফাটছে, এখানে মারছে, মসজিদের ভাঙছে।
ভারত পাকিস্তান ম্যাচ মানে অন্যরকম এক লড়াই, তার উপর আবার চলমান এশিয়া কাপের প্রথম পর্বে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। তাই তো এবার পাক ক্রিকেটারদের প্রতিশোধ নেওয়ার পালা। ফলে সুপার 4 পর্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচের জন্য মঞ্চ প্রস্তুত। এই ম্যাচের অপেক্ষায় থাকেন উপমহাদেশের ক্রিকেট পাগল ভক্তরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত 8:30টায় সুপার 4 পর্বে ফের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।